নমস্কার, আটটার আড্ডায় আমি মানস আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। বাঙালি এবং জ্যোতিষ দুটো যেন ইন্টারকানেক্টেড একটা ব্যাপার। বাংলা সমাজে জ্যোতিষশাস্ত্র আজও এক গভীর সাংস্কৃতিক ও মানসিক শক্তি হিসেবে কাজ করে। জন্মছক, রাশিফল, গণনা বা শুভ অশুভ মুহূর্ত এসব শুধু ধর্মীয় বিশ্বাসের অংশ নয়, বরং সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক রীতি ও ব্যক্তিগত আচরণের ওপর স্পষ্ট প্রভাব ফেলে। বাঙালি কোনো সমস্যায় পড়লেই ছুটে যায় জ্যোতিষের কাছে। তো আজকের আমাদের যে আড্ডার বিষয় সেটা হলো বাঙালি ভবিষ্যৎ কে নির্ধারণ করে, জ্যোতিষ না বাঙালি নিজে? স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন একজন যুক্তিবাদী নেতা, সমাজকর্মী কার্তিক সরকার, রয়েছেন জ্যোতিষী রঞ্জিত ভট্টাচার্য। এই শোতে পুনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন যুক্তিবাদী, ত্রিপুরার, বেসিক্যালি তিনি ত্রিপুরার, ডক্টর পার্থসারথী দেব। আমাদের সঙ্গে দিল্লি থেকে আছেন জ্যোতিষী বীরেন ভট্টাচার্য। শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের সঙ্গে যুক্তিবাদী পশ্চিমবঙ্গ বিজ্ঞান সমাজের সদস্য কুশল ভট্টাচার্য, এবং আগরতলা থেকে রয়েছেন একজন যুক্তিবাদী। আমরা আজকের বিষয় যেটা আছে বাঙালি সমাজে জ্যোতিষের যে প্রভাব সেটা নিয়ে আলোচনা করব। কারণ বাঙালি সমাজে দেখা গেছে বিয়ের পাত্রপাত্রী মিল খুঁজতে কুণ্ডলী দেখা আজও অত্যন্ত প্রচলিত। তো এবার আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে, যিনি অতিথি রয়েছেন কার্তিক সরকার। তিনি একজন যুক্তিবাদী ব্যক্তি, সমাজকর্মী। কার্তিকবাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি কি জ্যোতিষে বিশ্বাস করেন? নমস্কার। প্রথমে তো আমি আপনাকে এটাই বলবো যে আপনাদের যে আজকের এই টপিকটা, অ্যাকচুয়ালি এটা খুব দীর্ঘদিন থেকে কিন্তু এই টপিকের উপর একটা ডিসকাশন ওটা খুবই দরকার ছিল, আজকে হয়েছে। তার জন্য আমি নিউজ লাইভ বাংলা আপনাকে এবং সমস্ত যারা আপনাদের নিউজ লাইভের পরিবার ওনাদেরকে ধন্যবাদ জানাইব। দেখুন, 2021 মানে যেটা আমরা বলি 21st সেঞ্চুরি, এই 21st সেঞ্চুরিতেও এরকম যে একটা ডিবেট হচ্ছে, এই কথাটাই কিন্তু খুব একটা মানে লাইক বলবো যে চোখ কপালে ওঠার মতো একটা কথা, যে এরকম টাইপের একটা ডিবেট হচ্ছে। এখন আমরা যেখানে কি আমাদের ডিসকাস হচ্ছে যে আমরা মুনের সাথে সাথে অন্য প্ল্যানেটে, অন্য গ্রহতে কী প্রকারে যাব, ওখানে প্যারালেলি যদি এই কথাগুলো হয় যে আমি নিরামিষ খেলে বা আমি অমুক একটা ধাতু মানে যদি পরিধান করি, তখন ওই একটা প্ল্যানেটের আক্রোশ হোক বা ওই প্ল্যানেটের একটা মানে পজিটিভ এনার্জি আমাকে ইসে করবে, আমার চালচলন নির্ধারণ করবে। তো এই কথাগুলো কোথাও যেন মনে হচ্ছে যে যুক্তির উপর খুব একটা অশুভ ইঙ্গিত। আমি একদম ফ্র্যাঙ্কলি আপনাদের বলবো, অ্যাকচুয়ালি দেখুন, কারো প্রতি কোনো ইস্যু নেই, কেউ যাতে মনে না করুন কথাগুলো। আমি সবাইকে মানে রেসপেক্ট জানিয়ে আমি কথাগুলো বলছি। অনেক আগে আমি একবার দিল্লিতে গিয়েছিলাম, তো আমি আমার ফ্রেন্ডও ছিল দিল্লিতে। তো ওখানে আমি দেখলাম যে একটা লোক কিছু বিক্রি করছে, খুব অনেক মানুষ ওনার পাশেই। এত ভিড় যখন দেখলাম, ভিড় দেখে আমিও ধাবিত হলাম, আমার সঙ্গে আমার বন্ধুও ছিল। তো দেখলাম এত ছোট একটা যে কাগজি লেবু ছিল, তো ওই লেবু থেকে উনি একটা কি সুন্দর একটা মেশিন এরকম করে মানে ওটাকে টাইট করে এরকম করে বের করলো, অনেক রস বেরিয়ে এতটুকু লেবু থেকে এতখানি রস বেরিয়ে গেল। আর আবার শক লিটারেল, যে এটা মানে কি করে মানে সম্ভব। তিনি বলে মেশিনটা দিয়ে এটা হয়। ওকে, আমার পাশে যে আমার বন্ধু ছিল ও বললো আমিও নিয়ে নিই, মা খুশি হবে। আমি বললাম এটা কি পসিবল নাকি? বললো হ্যাঁ, অনেকে নিচ্ছে। তো ও নিল, ঠিক আছে ভালো। ইভিনিংয়ে যখন নাকি হোটেলে আসলাম, হোটেলে আসার পর সিমিলারলি ও যখন ট্রাই করলো, এতগুলো তো ছাড়ুন, লেবু থেকে কিছু খানিকটা একটু রস বের হলো। আমি বললাম এর থেকে তো যদি আমরা যদি পিসেস করতাম তার থেকে বেশি রস বের হতো। তো এটা দেখুন এরকম টাইপের, আমি কাউকে এখানে নেগলেক্ট করে বলছি না, সবার নিজের নিজের একটা ব্যবসার স্কিল থাকে, ওনারা এইভাবে বিক্রি করছে। ওখান থেকে কিভাবে আমরা লাইক অ্যাওয়্যার হই বা আমরা ওটার লাইক ওটা দিয়ে আমরা মানে এফেক্টেড হই, ওটা আমাদের আমাদের নিজেদের চুজ করতে হবে। আমাদের একটা কিন্তু আছে যেটাকে আমরা লজিক অ্যান্ড রিজনিং পাওয়ার বলি, ওই লজিক অ্যান্ড রিজনিং পাওয়ারটা আমাদের ব্যবহার করতে হবে। মার্কেটে অনেক রকমের এরকম ব্যবসা আছে, আর সব ব্যবসায় কিন্তু আমরা বলবো যে লাইক ওটা একটা রেসপেক্টফুল ম্যানারেই দেখি। আমি কারোর ব্যবসাকে আমি হেননীয় বলবো না, সবাই নিজের নিজের ব্যবসা করছেন। এখন ওখানের মধ্যে কেউ হয়তো কোন প্রকারও ইসে করছে যে কি করে মানুষকে ঠকিয়ে এসে করবে, তো সেটা ওই লেবুওয়ালার ব্যাপারী সম্পর্কে আমি বললাম। ওখান থেকে কি করে বাঙালি বেঁচে আসবে বা অন্য কেউ বেঁচে আসবে, ওটা আমাদের নিজেদের উপর
ওটা ডিপেন্ড করে। ধন্যবাদ কার্তিকবাবু। আমি এবার যাব, আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষী রঞ্জিত ভট্টাচার্য। রঞ্জিত ভট্টাচার্য, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওয়ে। নমস্কার। আমি একটা জিনিস জানতে চাইছি, জ্যোতিষ কি বিজ্ঞান, বিশ্বাস, বুজরুকি না ব্যবসা? না দেখুন, এখানে আমি বলবো এটা ঠিক বুঝলো কি না, যদি যেটাকে আমরা চোখে দেখতে পাই না সেটাই যদি বুজরুকি হয় সেটা ঠিক যুক্তিগত কথা হলো না। এখানে প্ল্যানেট ওয়াইজ যখন আমরা জন্মগ্রহণ করি তখন সেই সময়ে প্ল্যানেটের অবস্থানের উপর একটা মানুষের পুরো গোটা জীবনটা নির্ধারণ হয়। আপনি মানেন সে কথা? দেখুন, একটা কথা বলি আপনাকে, রেফারেন্স নিয়ে বলছি কথাটা। অনেক আগেই বিশ্বের একদম খ্যাতিসম্পন্ন একজন বাঙালি উনি বলেছিলেন যে যখনই অ্যাস্ট্রোলজি এবং যেগুলোকে আমরা বলি আর কি, মানে যে পরকল্পনীয় একটা জগৎ, এগুলো চিন্তাধারা যখন মানে মানুষের মাথায় আসা শুরু হয়, ইট ইজ এ সিম্বল অফ উইক মাইন্ড। ইট ইজ এ সিম্বল অফ উইক মাইন্ড। আর তখন ওই লোকটা ডক্টরের কাছে গিয়ে সুস্থ খাবারকে উনি বিশ্রাম নিতে হয়। আর এই কথাটা বলেছিলেন কে? মহাপুরুষ স্বামী বিবেকানন্দ। তো ওনার মতো পার্সোনালিটি যখন এই কথা বলেছে, ওখানে আমি তো অনেক খুব তুচ্ছ পার্সোনালিটি। তো এই বিষয়ে আমি কি বলবো, আমি এতটুকু বলবো যে আমি লজিক অ্যান্ড রিজনিং এ বিশ্বাস করি। না রঞ্জিতবাবু, এখানে দুর্বল মনের পরিচয় জ্যোতিষীর কাছে যাওয়া মানে? না, দুর্বল মনের পরিচয় না, এটা এই কথাটা সরাসরি ভুল। যখন মানুষের কিছু একটা প্রবলেম অ্যারাইজ হয় তখন সেই প্রবলেমটা এড়াতেই জ্যোতিষের কাছে যায়, সেটা কোনো প্রফেশনালি হোক বা অন্য কিছুই হোক, সেটা এড়াতেই কিন্তু জ্যোতিষের কাছে যায়। এখানে কিন্তু এটা ঠিক দুর্বল মাইন্ডের কথাটা আসছে না। না, দুর্বল হলেই তো জ্যোতিষের কাছে যাবে। এখানে না, দুর্বল হলে যায় না, সে যখন মানুষটা কোনো উপায় পাচ্ছে না সেটাকে ট্যাকেল করার মতো, তখন সে জ্যোতিষের কাছে যায় যে প্রবলেমটা কি জানার জন্য। তো এছাড়া এটাকে দুর্বল মাইন্ড ঠিক এটাকে বলা যায় না। দেখুন, এখন এসে কথাটা বলেছেন এরকমই একজন ব্যক্তি যেখানে নাকি আমাদের সঙ্গে, আমি আসছি আপনার কাছে, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পার্থসারথী দেব পুনে থেকে। পার্থসারথী বাবু, আপনি কি মনে করেন, জ্যোতিষ কি বিজ্ঞান? নমস্কার, আমি একটু কারেকশন করছি, আমি পুনে থেকে বলছি না, আমি ওয়ারাঙ্গল থেকে আচ্ছা, বলছি, ওয়ারাঙ্গল থেকে তেলেঙ্গানা। বলছেন, হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, তো আমাদের জ্যোতিষ বাবু যিনি বললেন এই কথাটাই, যে মানুষ যখন অন্য কোনো উপায় থাকে না তখন যাচ্ছে। ঠিক আছে, আমি আপনার আলোচনাটাকে মানে ওনার কথা দিয়ে শুরু করি, যে মানুষ কেন যাচ্ছে, মানে এই অনিশ্চয়তা। আমাদের এটা দেখতে হবে, আমাদের আর্থসামাজিক বা রাজনৈতিক যে ধরনের পরিবেশ রয়েছে সেখানে যে অনিশ্চয়তা আছে, সেই অনিশ্চয়তায় মানুষ অন্য কোনো উপায় না দেখে জ্যোতিষের কাছে যাচ্ছে। আপনি মানে এই প্রসঙ্গে আমি একটা বলি, যদি অনিশ্চয়তা সমাজে কমে যায় তাহলে জ্যোতিষের অবস্থা কি দাঁড়াবে? আজ থেকে 50 বছর আগে আমেরিকা শহরে, 100 বছর আগে আমেরিকা শহরে, আমেরিকার বিভিন্ন শহরে, ইউরোপে বিবেকানন্দের সময় যে ধরনের বিশ্বাস ছিল, তাদের প্রগতির সঙ্গে সঙ্গে সেই ধরনের বিশ্বাস কি রয়েছে? নেই। দ্বিতীয় প্রশ্ন, আমাদের এখানে বিশ্বাস, এ ধরনের বিশ্বাস তখনই টিকে থাকে যখন সমাজের অনিশ্চয়তা মানুষের উপর এতটাই থাকে যে তার কাছে হেলথ, এডুকেশন, তার চাকরি ইত্যাদির ব্যাপারে অ্যাক্সেসগুলি ডেফিনিট নয়, সার্টেইন নয়, অনিশ্চয়তা রয়েছে। সেই সমস্ত জায়গায় মানুষের এই জায়গায় যেতে হচ্ছে। শীতলা পূজার ঘটনা আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, যে বাড়িতে প্রতি সপ্তাহে 2-3 জন করে শীতলার মাগন মাখতে আসতো, এখন কতজন আসে? মনসা পূজার প্রভাব আগরতলা শহরে কত কমে গেছে। কেন কমেছে? কারণ এগুলি যে অনিশ্চয়তার সঙ্গে, জীবন জীবিকার যে ধরনের অনিশ্চয়তার সঙ্গে জড়িত ছিল, সেই জিনিসগুলি আমাদের জীবনধার জীবিকা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে। সেজন্য শীতলা পূজার আপনি সেই জাঁকজমকটা এখন আর দেখবেন না। তো ঘটনাটা এই রকম। আর আরেকটা প্রসঙ্গে আমি আসি, বিবেকানন্দ, এটা শুধু বিবেকানন্দ বলেছেন এমন নয়, বিবেকানন্দ তার রাজযোগে এই কথা বলেছেন। এছাড়া রয়েছে মানে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী থেকে মেঘনাথ সাহা থেকে, যিনি সিভিয়ারলি ক্রিটিক ছিলেন, ইভেন উনি আমাদের যে পঞ্চাঙ্গ আছে সেটাকে সংশোধনের কথা বলেছিলেন। এরকম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায়, হাজার হাজার। তো বাঙালি আজকের বিতর্কের যে টপিক বা ওই বাঙালি মননে দ্বন্দ্ব, এখানে আমার একটু বিরোধ রয়েছে। কারণ বাঙালির মনীষা তৈরিতে যারা ভূমিকা রেখেছেন
তাদের কি বক্তব্য জ্যোতিষ সম্পর্কে? আপনি বঙ্কিমচন্দ্র নিয়ে নিন, রবীন্দ্রনাথকে নিন, বিবেকানন্দকে নিন, তারা কি করছেন? তো এই ব্যাপারগুলি আমাদের দেখতে হবে। জ্যোতিষশাস্ত্র একটা বাতিল শাস্ত্র, বিজ্ঞান বিরোধী, এটাকে মানতে হবে। এর কারণটা কি? একটা সময় ছিল যখন জ্যোতিষের প্রাসঙ্গিকতা ছিল। কোন সময়? যখন মানুষের কাছে যে মেজারমেন্ট, আকাশ দেখে তার ভাগ্য, তার যে আকাশকে দেখার, মেজারমেন্ট করার সে ধরনের টুলগুলি, তার টেকনিকগুলি ততটা ডেভেলপড ছিল না। সে সময় জ্যোতিষ, তখন সেটাকে জ্যোতিষও বলতো না, জ্যোতির্বিজ্ঞান। আমাদের এটা দেখতে হবে, দুটো জিনিস, একটা জ্যোতির্বিজ্ঞান, একটা জ্যোতিষ। ইতিহাসের দীর্ঘ সময় পর্যন্ত, মানব সভ্যতার ইভলিউশনের একটা বিশাল সময় পর্যন্ত দুটো একই সঙ্গে চলেছে। একটা সময় এসে পার্থক্য হয়ে গেছে। কোন জায়গায় পার্থক্য হয়েছে? জ্যোতির্বিজ্ঞান সুনির্দিষ্টভাবে মানব সমাজের, ব্যাপক অর্থে বলছি, মানব সমাজের ফেট, ভাগ্যের ওপর প্রভাব বা প্রেডিকশনের ক্ষেত্রে প্রেডিকশন করেছে। কি করে করেছে? নীল নদের বন্যা হবে কিনা, আকাশের একটা নির্দিষ্ট নক্ষত্র নির্দিষ্ট সময়ে যখন উদিত হতো তখন দেখা গেছে প্রতি বছর বন্যা হয়। এটা দেখে এই যে আকাশ দেখার টেকনিক, হাজার হাজার বছর ধরে ভারতের যে প্রাচীন ইতিহাস আছে সেগুলো তাই লেখা আছে। তো এইভাবে সেটা ছিল জ্যোতির্বিজ্ঞান, মানুষের এই যে অবজারভেশন, আকাশকে দেখা, সেই আকাশ দেখে দেখে তার সামুদায়িক যে ভবিতব্য কি হতে পারে, বন্যা আসবে না খরা আসবে, কি আসবে। আমরা খুব একটা আমাদের ছোটবেলায় আমরা শুনতাম খনার বচন, সেটা কি? মানে এই ধরনের যে ব্যাপারগুলি আছে, একটা প্রেডিকশন, যে যদি বর্ষে মাঘের শেষ ধন্যরাজার পূর্ণ দেশ, এরকম ধরনের কথা, শ্লোক আমরা শুনেছি। এগুলি হচ্ছে দীর্ঘদিন মানুষ দেখে দেখে, আকাশ দেখে, প্রকৃতি দেখে দেখে একটা প্রেডিক্ট করত। কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা যখন শিফট হয়ে মানুষের ব্যক্তিগত ভাগ্যে চলে গেছে, সেইটা হয়েছে জ্যোতিষ, এবং সেটাকে প্রোৎসাহন দিয়েছে প্রতি যুগে যুগে শাসক শ্রেণী। কখনো রাজারা, তারপর এখন সরকার দিচ্ছে, তোল্লাই দিচ্ছে। ধন্যবাদ একটাই আপনাকে। প্রশ্ন, আমরা শুধু আমাদের দুটো সঙ্গে প্রশ্ন দিয়ে আমি দুটো প্রশ্ন দিয়ে শেষ করব আমার কথা। জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন, সত্যি করে বলুন, একটা প্রশ্নের উত্তর দিন। ব্যক্তিগত জীবনের ভাগ্য মহাকাশের কোনো মহাজাগতিক গ্রহ নক্ষত্রের সঙ্গে যদি সম্পর্কিত হয়, আপনি বুঝিয়ে দিন সেটা কিভাবে সম্পর্কিত, তাহলে আর কোনো কোশ্চেন থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাব। দিল্লিতে রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতিষী বীরেন ভট্টাচার্য। বীরেনবাবু, আপনাকে স্বাগত। আপনি কি বলবেন, জ্যোতিষ কি বাতিল শাস্ত্র? একেবারেই জ্যোতিষ বাতিল শাস্ত্র নয়, বরং যত দিন গেছে জ্যোতিষ শাস্ত্র আধুনিক হয়েছে, প্রেডিকশন আধুনিক হয়েছে, গণনা আধুনিক হয়েছে, আরো বেশি মানুষ এই প্রক্রিয়ার মধ্যে সামিল হয়েছে। এখন কেউ যদি, দেখুন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ তো থাকবেই, ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের জায়গা থাকবেই, কিন্তু সেইটার উপর ভিত্তি করে একটা সামগ্রিক শাস্ত্রকে আপনি বাতিল এইটা বলে দিতে পারেন না। আপনার কাছে বাতিল। কিছু আগে বলছিলেন, অনেকেই বললেন যে দুর্বল মানুষ ইত্যাদি ইত্যাদি। আপনারা কি মনে করেন অমিতাভ বচ্চন দুর্বল ব্যক্তি? ভারতবর্ষের যারা মন্ত্রী রয়েছেন, ভারতবর্ষের যারা শীর্ষ স্তরে রয়েছেন, শাসক বলুন, অফিসার বলুন, যে লেভেলেরই বলুন, তারা দুর্বল ব্যক্তি? আমার তো মনে হয় না। আমাদের পরিপ্রেক্ষিতে, আমাদের মতো সাধারণ মানুষদের পরিপ্রেক্ষিতে তো তারা অনেক বেশি ক্ষমতাবান। তারা কেন সব জ্যোতিষের মতামত নিয়ে কাজ করেন? তারা তো দুর্বল নয় দাদা। আজকে শুধু নয়, এটা যুগে যুগে হয়ে এসেছে। এটা আমরা বলিনি দাদা, এটা স্বামী বিবেকানন্দ বাবু বলেছিলেন। তো এখন উনারটাই আমি রেফারেন্সটাই এখানে বললাম, আমার নিজের স্টেটমেন্ট ছিল না দাদা। এখন উনি আর অমিতাভ বচ্চন দুটো পার্সোনালিটি কিন্তু আমরা একাকার করলে হবে না দাদা। তো আপনি বলেছেন, দেখুন আমি এটাও বললাম যে সবাই নিজের নিজের, যেহেতু আমারও কোনো হয়তো বিজনেস একটা সেগমেন্ট থাকবে কিছু, আমিও ডিফেন্ড করতে চাইবো, কিন্তু রেফারেন্সটা যখন না হয়েছে স্বামী বিবেকানন্দ, তো আমি চাইবো ওখানে একটা রেসপেক্ট না, থাকাটা উচিত। এটা 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 বুঝতে হবে, স্বামী বিবেকানন্দ কিন্তু প্রথম জীবনে নাস্তিকও ছিলেন, তারপরে তিনি আস্তিক্যবাদে এলেন। এবং দেখুন দাদা, তো এরকম যদি স্টেটমেন্ট যদি না, স্বামী বিবেকানন্দ অপোজ করা স্টেটমেন্ট আমি আপনার সামনে রাখলাম, যদি আপনার কাছে ওনার কিছু, যদি উনি সাপোর্ট করা স্টেটমেন্ট আছে তাহলে আপনি দিন। স্বামী বিবেকানন্দ আজ থেকে 150 বছর আগে তিনি গ্র্যাজুয়েট হয়েছিলেন। আপনি স্বামী বিবেকানন্দ অপোজ করা একটা স্টেটমেন্ট যেটা अवेलेबल আছে, আমি ওটা আপনার সামনে রাখলাম। আপনি যদি কোনো অপোজ না করা, উনি যদি সাপোর্ট করা কিছু স্টেটমেন্ট আছেন ওটা রাখুন, আমি সঙ্গে সঙ্গে এখনই আমি ওটা মেনে নেব। সিম্পল।
এটা নিয়ে তো বিতর্ক করার কোনো আমার প্রশ্নই বক্তব্য উঠবে না হচ্ছে এখানে। স্বামী বিবেকানন্দ, দেখুন, নরেন্দ্রনাথ দত্ত, তিনি আজ থেকে 150 বছর আগে গ্রাজুয়েট হয়েছিলেন। তিনি ছিলেন প্রচন্ডভাবে নাস্তিকবাদী, প্রচন্ড নাস্তিক ছিলেন। দাদা দেখুন, পরবর্তীকালে একদম তিনি গুরু হিসেবে এমন একজনকে বেশিরভাগ বেছে নিলেন মানুষ যদি- যিনি কিন্তু তার মতন আপনার প্রত্যেকটা কথা আমি মেনে নিলাম দাদা, আমি আপনার প্রত্যেকটা কথা মেনে নিলাম। আমার একদম সিম্পল কোশ্চেন যে আমি আপনার সামনে স্বামী বিবেকানন্দ যে অপোজ করেছিল ওই টপিকটা আমি আপনার সামনে রাখলাম, আর ওটা মানে সব জায়গায় অ্যাভেলেবেল, ওটা পাবলিক ফোরামে। আর যদি উনি সাপোর্ট করা যদি কোনো স্টেটমেন্ট আছেন আপনি দিন, আমরা মেনে নেব। আপনি বললেন একটু আগে যে দেখুন আজকাল মানুষ আর লোক বেশি ধাবিত হয়েছে জ্যোতিষশাস্ত্রের প্রতি, তো এই কথাটা এর জন্য তো অনিশ্চয়তা বেড়ে গেছে, এর জন্যই তো এই প্রোগ্রামটা অনিশ্চয়তা বেড়ে গেছে। এর জন্যই তো আজকে এই প্রোগ্রামটা রাখতে, এর জন্য তো এখানে আজকে এই প্রোগ্রামটা অনিশ্চয়তা রাখা হলো, বাড়েনি, যাতে বাঙালি এখানে অনিশ্চয়তা বাড়েনি, এখানে সেটার প্রয়োজনীয়তা বেড়েছে। এর জন্য তো আজকে এইমাত্র যে উনি বললেন, না না, এইমাত্র যে উনি যখন বললেন যে দুর্বল, প্রথম কথাটা হচ্ছিল যে এটা দুর্বল আমি মাইন্ডের বলিনি দাদা, আমি স্টেটমেন্টটা বারবার কারেক্ট করছি, আমি দুর্বল বলিনি, মাইন্ডের আমি রেফারেন্স লোকরা দিলাম, আমি অ্যাস্ট্রোলজি বলিনি দেখায়। দাদা, আমি তো রেফারেন্স দিলাম। বলেছিলেন তো আমাদের বলছি না। মহাপুরুষ স্বামী বিবেকানন্দ, সেটাকে- আমি তো রেফারেন্স দিলাম, আমি reference নিজস্ব নেওয়ার আগে স্টেটমেন্ট তাহলে দিইনি। rectification দরকার ছিল। আমি এখন আমার স্টেটমেন্টই দিলাম না তো দাদা। বলে স্বামী বিবেকানন্দ আমাদের সকলেরই নমস্য শ্রদ্ধেয় পাত্র। হ্যাঁ তো, তার মতামতের উপর হ্যাঁ, ভিত্তি ওটাতে করে কোনো তো দ্বিমত একটা নেই, শাস্ত্রের ওটাতে দ্বিমতই নেই। আমি তো যুক্তিগ্রাহ্যতা উনার রেফারেন্সটাই রাখলাম, গ্রহণীয় হবে না, আমি আমার তাই না? নিজস্ব স্টেটমেন্ট এখনো দেইনি, আমি তো উনার রেফারেন্সটা রাখলাম। তো আপনারা যখন বললেন যে এরকম বলছে ওরকম বলছে, আমার স্টেটমেন্ট না তো দাদা, ওটা স্বামী বিবেকানন্দ মহাপুরুষ উনার স্টেটমেন্টের রেফারেন্স নিয়ে আপনাদের সামনে রাখলাম। এখন যদি আপনারা ওটাকে ডিফেন্ড করেন, ওটা আপনারা উইথ লজিক উইথ রিজনিং রাখুন, তাহলে আমরাও জানবো যে হ্যাঁ ভাববো কোথাও যে স্বামী বিবেকানন্দ হয়তো ভুল ছিলেন, কিন্তু ওটার জন্য এরকম প্রপার কংক্রিট একটা আমার লজিক লাগবে তো দাদা। আপনি উনার রেফারেন্সকেই কাটতে চাইছেন উনার রেফারেন্স নিয়েই, আরে এটা কি করে পসিবল বলুন? না না, আরেকটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ বিশ্বাস তার করলেই মতামত সেটা রেখেছেন, সত্যি যারা হয় না জ্যোতিষ তো। চর্চা করেন তারা তাদের মতামত রাখছেন। এখানে তো কোনো কেটে দেওয়ার কোনো প্রশ্ন নেই। অপরকে আমি কাটবো কেন? অপরের যুক্তিকে কাটবো কেন? আর স্বামী বিবেকানন্দের আমলে তো আর জ্যোতিষশাস্ত্র তৈরি হয়নি, হয়েছে হাজার হাজার বছর আগে। মানে তাহলে আপনি তারা বলতে ভগবান চাইছেন ছিলেন? যে স্বামী বিবেকানন্দর ওই স্টেটমেন্টটা ভ্যালিড ছিল না, তাই তো? অ্যাজ পার একবারই বলিনি। অ্যাজ পার তার কাছে তার যেটা মনে হয়েছে তিনি বলেছেন। অ্যাজ পার জ্যোতিষশাস্ত্র একদমই Is বলিনি it, আমি। স্বামী আমরা বলতে বিবেকানন্দ পারি না, মনে এখানে হয়েছে। ভ্যালিডিটি আর ইনভ্যালিডিটির কোয়েশ্চেন আসছে না এখানে। যে একদমই। এখানে এইমাত্র যে উনি বললেন যে বেশি মানুষ মানছে বলে যে সেটা লজিক্যাল, এই কথাটাও আসছে না, ঠিক আছে? যেটা সত্যি সেটা আসছে, তো যেটা মানে- সত্যি সেটা আসছে। অনিশ্চয়তাতে সত্যিকে তো জ্যোতিষ প্রমাণ চলে করতে না, দেখুন, আমি সত্যি মিথ্যার কাছে অনিশ্চয়তাতে একটা একদম জ্যোতিষ সিম্পল চলে না। জ্যোতিষে যদি কিছুই না থাকতো দেখুন তাহলে- দেখুন জ্যোতিষে দেখুন এখন আমি বলবো না যে কিছুই চলে না, জ্যোতিষশাস্ত্র চলে দুটো ফ্যাক্টরের উপর, একটা হলো কনফার্মেশন বায়াস আর একটা হলো বার্নাম এফেক্ট, যেটা আমরা বলি। বার্নাম Exactly, এফেক্টটা কি? Barnum effect। হ্যাঁ, বার্নাম এফেক্টটা কি? আরে আপনারা একটা Barnum এরকম effect মানে আপনারা বলবো না, এটা সরি, এটা ভুল হবে, আমি বলছি কি জ্যোতিষশাস্ত্রের বার্নাম এফেক্টের উপরে ফুললি কনসেন্ট্রেশন রাখা হয়। ওনারা এরকম একটা টপিক দিয়ে দেবে যে হ্যাঁ আপনার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, আপনি একদম পারবেন, কিন্তু কিছু কিছু ইসের জন্য, গ্রহ নক্ষত্রের জন্য আপনার কাজটা হচ্ছে না। হচ্ছে। তখন বা ওই আপনার- একই আপনার স্টেটমেন্টে জীবনে সব একটা জায়গায় ধারা থাকবে, যেটা আসবে। কমন সেন্টেন্স, না, আর না, তখন এটা আমরা ভুল ভাববো যে ধারণা, হ্যাঁ, এটা আপনার ভুল ধারণা, সঙ্গে সঙ্গে এটা তখন আপনার ভুল আমাদের ধারণা। থেকে আমাদের আপনি কিছু কিছু সঠিক মানুষ বলবে জ্যোতিষের সঙ্গে হ্যাঁ হ্যাঁ এখনো হ্যাঁ ঠিক কথা বলেছেন, বলেননি। তখন ওটার জন্য আপনারা বলবেন যে একটা আংটি হোক আংটি বা নাও। একটা কোনো ধাতু দেওয়া হবে বা কিছু একটা বলে দেবেন, কথাটা যে ও একদম না, totally এটা ভুল। কোনো ভুল কথাটা কথা না, একদম একদম totally ভুল। practical things, Totally these are the ভুল practical এটা। things। এটা আপনাদের আর ভুল একটা হলো ধারণা। কনফার্মেশন সাইট, এই জায়গাটা- কনফার্মেশন এই সাইটে কি হয় জায়গাটা আপনাদের যে ভুল আপনাদের ধারণা। ধারণা থাকে যে ব্ল্যাক জ্যোতিষশাস্ত্র শার্ট সেভাবে পরবেন না, চলে না। ব্ল্যাক শার্ট জ্যোতিষশাস্ত্র পরবেন না সেভাবে বা চলে অন্য না। কালারের কিছু একটা পরবেন না বা অন্য কালারটা খাবেন না, তখন যদি ওটা আপনি পরে তাহলে রাস্তা দিয়ে যদি গিয়ে কেউ আপনার যদি জীবনে খাওয়া পায়, সেভাবে তখন চলে, ওই এভাবে লোকটা আপনি ভাববে যে হ্যাঁ আমি যে যদি ব্ল্যাক আপনার পরেছিলাম হয়ে যে থাকে, তাহলে ওর আপনি জন্য হয়তো জ্যোতিষের ব্যথাটা সঙ্গে পেয়েছি। পরামর্শ তো করেননি, these are the এই জ্যোতিষের দুটো জানেন ফ্যাক্টরের না, না, উপরেই না। এখন এটা আমি জ্যোতিষশাস্ত্র আপনাকে আলাদা guarantee দিয়ে জিনিস, বলতে পারি। জ্যোতিষশাস্ত্র আলাদা জিনিস। ঠিক আছে, Anyways, আমাদের মধ্যে fact- আলোচনাটা জারি জন্য থাকবে। আমরা বিজ্ঞাপন নিয়ে নিচ্ছি দেয়। একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমরা ফিরে এসে আবার আলোচনা করছি জ্যোতিষ বিজ্ঞান, বুজরুকি, বিশ্বাস না ব্যবসা। আটটার আড্ডায় আমাদের আজকের বিষয় হচ্ছে জ্যোতিষ, বিশ্বাস, বুজরুকি, ব্যবসা না বিজ্ঞান। আমাদের সঙ্গে রয়েছেন দুজন জ্যোতিষী, রয়েছেন যুক্তিবাদীরা। আমরা এবার যাব আগরতলায় রয়েছেন মিস্টার সত্যজিৎ ব্যানার্জি এবং শিলিগুড়িতে রয়েছেন কুশল ভট্টাচার্য। আপনাদের দুজনকে স্বাগত। আপনারা কি মনে করেন, জ্যোতিষ বিজ্ঞান, বিশ্বাস, বুজরুকি না ব্যবসা? কুশল বাবু। পেশায় স্কুল শিক্ষক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একজন সদস্য। আমি মানে দেখুন, এটা মনে করার কিছু নেই, এটা তো স্বাভাবিক যে
জ্যোতিষ বলে সত্যি করে তো কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে হ্যাঁ এটা বিরাট সংখ্যক মানুষের বিশ্বাস এবং তার কিছু কারণ আছে। তারপরে হচ্ছে বুজরুকি এবং ব্যবসা, এর মধ্যে বিজ্ঞানের ব অবধি নেই, বুজরুকির বটাই শুধু আছে, আর কিছু নেই। মানে এটা একটি প্রতারণামূলক শিল্প, এটাই তিনটে বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে। একটি হচ্ছে কনফার্মেশন বায়াস, একটা প্লাসিবো এফেক্টের উপরে কাজ করে, আর আরেকটা বার্নাল এফেক্ট। এই তিনটে জিনিসের উপরে এই জিনিসটি দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং তাদের দুর্দশার সুযোগ নিয়ে সেটাকে অদৃষ্টবাদ বা অতি প্রাকৃতিক কোনো বিষয়ের নিয়ন্ত্রক হিসাবে চিহ্নিত করে তাদের আরও বিভ্রান্ত করা এবং তাদের প্রকৃত সমস্যাটার দিকে নজর না দেওয়ার একটা শাস্ত্র বা শিল্প যদি বলেন সেটা হচ্ছে বিজ্ঞান। প্রথম দিকে একজন বক্তা বলেছিলেন যে এই জ্যোতিষকে সবসময় শাসক সবসময় সমর্থন করে বা শাসক সবসময় এটাকে উৎসাহ দেয়, তার কারণ ঠিক তাই যে সাধারণ মানুষের যে দুর্দশা, অতি সাধারণ মানুষ তিনি সেই দুর্দশার কারণটা যাতে নিজের আশেপাশে নিজের ব্যক্তিগত ক্ষমতা অক্ষমতা সামাজিক এবং রাজনৈতিক ব্যাপারগুলোর দিকে নজরটা না ঘোরাতে পারেন, সেই জন্য এই একটি অতিপ্রাকৃত ব্যাপার দিয়ে এটাকে গ্রহ নক্ষত্রের দোষ, জন্মদোষ, রাহু কেতুর ইত্যাদি দৃষ্টি ইত্যাদি দিয়ে ঘুরিয়ে তাকে তার মানে তার ছোট্ট জগৎটায় আরো আবদ্ধ করে রাখা, এটাই জ্যোতিষবিদ্যা। এছাড়া এর মধ্যে আর কিছু নেই। এখানে বিজ্ঞানের তো প্রশ্নই নেই, পুরোটাই বুজরুকি এবং ব্যবসা। বীরেন বাবু কি বলবেন আপনি? নিয়ে যারা কাজ করে, দীর্ঘদিন ধরে যারা গবেষণা করছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদেরকে প্রতারক বলে দিলেন। মূলত একদম সোজা সাপটা কথায় যেটা দাঁড়ায়, উনি প্রতারক বললেন। তো ঠিক আছে, উনা প্রতারক বললেন, তো উনি কোন যুক্তিতে বললেন? বুজরুকি ইত্যাদি বললেন যে বুজরুকি, তাতে বুজরুকির ব ছাড়া আর কিছুই নেই। কিন্তু উনি কি জানেন যে জ্যোতিষ কতটা লজিকের মধ্যে দিয়ে চলে? সাধারণ মানুষের জ্যোতিষরা সুযোগ পায়, এটা ওনাকে কে বলেছে? উনি কটা জ্যোতিষের সঙ্গে মেলামেশা করেছেন? জ্যোতিষের কটা বই পড়েছেন? কোনো জিনিসকে ভুয়ো বলতে গেলে আপনাকে সেই জিনিসটা নিয়ে কালচার করতে হবে, চর্চা করতে হবে, তারপরে আপনি একটা সিদ্ধান্তে উপনীত হবেন। আপনাকে কেউ কানে দিয়ে দিয়েছে যে এটা বুজরুকি, আপনি বুঝে ফেললেন, বা একটা আপনার সামগ্রিক একটা মানসিক মেন্টাল পারসেপশনের উপর দাঁড়িয়ে বলে দিলেন। কিন্তু এটা তো ঠিক না। জ্যোতিষ একেবারেই তা নয়, সম্পূর্ণ যুক্তির ওপর, নিখুঁত অঙ্কের ওপর দাঁড়িয়ে আছে জ্যোতিষ। যারা মনে করেন যে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রিটাই বিজ্ঞান, যুক্তি বলতে কোনো বিজ্ঞানের কোনো ব্যাপার নেই, তারা একবারে ভুল পথে পরিচালিত হচ্ছেন। যদি যুক্তি অর্থাৎ বিশেষ জ্ঞান, বিশেষ যুক্তি যদি বিজ্ঞানের নাম হয়, তাহলে জ্যোতিষ অবশ্যই 100% বিজ্ঞান, 100% লজিক এবং 100% ক্যালকুলেশনের উপর জ্যোতিষ দাঁড়িয়ে থাকে। এবং ওনারা যেটা বলছেন সাধারণ মানুষের সুযোগ নিয়ে প্রতারণা, মানে উনি পাথর মূলত গ্রহরত্ন ধারণের বিষয়টিকে প্রতারণা বলছেন। তো সবসময় কিন্তু গ্রহরত্ন ধারণের প্রয়োজন হয় না। মানে আমরা দেখি কি যে পার্সোনাল মানে এক একজন হিউম্যানের এগেইনস্টে, মানে লাইক ওই যে দাদা বলা মতো যেরকম বিবাহের আগে বা কোনো কাজের সময় এরকম সময় আসে যে ওইগুলোতে মানে কি আমাদের জ্যোতিষশাস্ত্র থেকে জ্ঞান দেওয়া হয়। তাহলে যদি এতই এফেক্টিভ, তাহলে এটা কেন বলা হয় না যে আমি সকালবেলা কটার সময় ব্রেকফাস্ট করব, ঘুম থেকে কটার সময় চোখ খুলবো, ব্রেকফাস্টের পর আমি ব্রাশ কবার আমি ঘুরাবো, ব্রাশ কবার কটার সময় আমি করব, বাথরুম কখন যাব, কটা থেকে বের হবো, এভরি টাইমিং এভরি টাইমিং শুড বি খেলার কথা হয়ে গেল। আমি বলছি এটা নিয়ে জ্যোতিষের কথা চলে না। দেখুন এখন জ্যোতিষশাস্ত্র বললাম, জ্যোতিষশাস্ত্র দুটো পয়েন্ট নিয়ে চলে, বার্নাম এফেক্ট এন্ড কোভিডের কথা কনফার্মেশন বায়াস, বায়াস এন্ড বার্নাম এফেক্টস, এই দুটো ফ্যাক্টর নিয়েই চলছে। বার্নাম এফেক্টটা হচ্ছে যে সবার ক্ষেত্রে খাটে এমন একটা ঘটনা বলে দাও। এক্স্যাক্টলি, একদম টোটালি ভুল, সবার ক্ষেত্রে ভুল। জ্যোতিষশাস্ত্র ম্যান টু ম্যান ভেরি করে। আর আপনারা যেটা বলছেন যে জ্যোতিষশাস্ত্র পাথর নিয়ে ব্যবসা করা, ভূকেন্দ্রিক মহাবিশ্বের যে ধারণা দেওয়া হয় জ্যোতিষে, যে জাতকের ছক কাটা হয় জিওসেন্ট্রিক, সেটা সেই ধারণাটাই কি এখনো চলে? রাহু কেতু কি সত্যজিৎ বাবু, ধন্যবাদ। সত্যজিৎ বাবু একদম একটা লাস্ট একটা ছোট পয়েন্ট একটা আমি জাস্ট আপনি বলবেন। সত্যজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে আগরতলা থেকে, আপনি কিছু বলুন। আপনি অনেকক্ষণ থেকে বসে আছেন, শুনছেন আমাদের আলোচনা, আপনার মতামতটা জানান আমাদেরকে। এখানে আপনার
আপনার ইয়েতে নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে, যাই সেজন্য পুরোটা বিষয় ঠিক ধরা যাচ্ছে না। যাই হোক, মোটামুটি কিছু আন্দাজ করা গেছে। তো জ্যোতিষ সম্পর্কে এখানে বলতে গেলে যেই কথাটা বলতে হয়, একটু আগে একজন বক্তা বলেছেন যে জ্যোতিষ এটা একটা ভ্রান্ত বিষয়, এটা একটা বিজ্ঞানের বউয়ের মধ্যে নেই, একদম যথাযথ বলেছেন। এর ভেতর কোনো অন্য কোনো সন্দেহের ব্যাপার থাকতে পারে না। এখানে ব্যাপার হচ্ছে গিয়ে আপনার এই যে কোনো কিছু হাজার হাজার বছর সমানে চললেই যে সেটা ঠিক হবে, সেটাই একটা অবৈজ্ঞানিক বক্তব্য। পৃথিবীতে একসময় যখন জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার হয়নি, মানুষ পৃথিবীতে দাঁড়িয়ে সে সময়কার পরিস্থিতির উপর নির্ভর করে ভূকেন্দ্রিক যে ভাবনা ভেবেছিলেন, সেই তার উপর নির্ভর করেই কিন্তু জ্যোতিষ তৈরি হয়েছিল। সেটা যখন দেখা গেল আর্যভট্টের সময়, যখন এলো আপনার মানে সূর্যকেন্দ্রিক ধারণা, জিওর্দানো ব্রুনোর কথা আমরা ইতিহাসে পড়েছি, গ্যালিলিওর কথা আমরা জানি, আস্তে আস্তে সেই ধারণাটাই কিন্তু বদলে গেছে যে পৃথিবী স্থির, সূর্য ঘুরছে, সেই ধারণাটাই আর নেই। তো সে জায়গায় দাঁড়িয়ে সেই জ্যোতিষশাস্ত্র অনেক আগেই জ্যোতিষশাস্ত্রের খণ্ডন হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্র আজকেও টিকে রইল কেন? সেটা হচ্ছে ঘটনা। আরেকজন বক্তার কথাও আমি একটু একটু শুনতে পাচ্ছিলাম। তো এই আজকের দিনের বিভিন্ন সমস্যাগুলো যেগুলো রয়েছে, সেই জন্যই জ্যোতিষ টিকে আছে। আজকে যে সমস্ত উন্নত দেশগুলোতে যেখানে দেখা যায় যে মানুষের বিভিন্ন সমস্যাগুলো অপেক্ষাকৃত কম, সেখানে কিন্তু জ্যোতিষ চর্চাও সেভাবে নেই, মানুষের জ্যোতিষের দ্বারস্থ সেভাবে কিন্তু হয় না। আজকে আমাদের এখানে যেভাবে হচ্ছে, একদিকে দেখা যাচ্ছে কর্মসংকোচন, তাই বেকারের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এবার বেকারকে বোঝানো হচ্ছে তোমার এই গ্রহটা খারাপ, ওই গ্রহের জন্য তোমার এটা হচ্ছে, তুমি এটা এই আংটিটা পরো, ওই রত্নটা তুমি ধারণ করো, সেও সেদিকে যাচ্ছে। ঘটনা হচ্ছে এটা। এখন কথাগুলো যদি যদি সবার একটা ব্যবস্থা থাকতো, প্রত্যেকটা বেকারের যদি চাকরির ব্যবস্থা থাকতো, তাহলে সেখানে কিন্তু তখন জ্যোতিষের দ্বারস্থ কেউ হতো না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানের মধ্যে যখন নাকি আমার কম্পিটিশন তৈরি হয়ে যাচ্ছে, তখন কম্পিটিশনে এগিয়ে থাকার জন্যই কি করছে, আমরা অন্ধবিশ্বাসের দ্বারস্থ হচ্ছি, কুসংস্কারের দ্বারস্থ হচ্ছি, এবং আমরা জ্যোতিষের কাছে যাচ্ছি। এবং এই জ্যোতিষ যে টিকে আছে, সেটার পেছনে একটা বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে যেটা আজকে বাতিল জিনিসটাও কিন্তু আমাদের এখানে সমাজে টিকে আছে। কি করে টিকে আছে? যে আমাদের শিক্ষা কার্যক্রমে জ্যোতিষের ডিগ্রি দেয়া হচ্ছে, সরকারিভাবেই সেটা দেয়া হচ্ছে। তো সেভাবে জ্যোতিষকে টিকিয়ে রাখা হচ্ছে সমাজে। এবং এই জ্যোতিষ যদি টিকে থাকে, এই জ্যোতিষকে টিকিয়ে রাখা গেলে দুদিকে লাভ। একটা হচ্ছে এই জ্যোতিষকে কেন্দ্র করে একটা বিরাট বাজার তৈরি হয়েছে, একটা বিরাট ব্যবসার বাজার তৈরি হয়েছে। গ্রহরত্নর বিভিন্ন জুয়েলারি গুলো আছে, এবং প্রত্যেক জায়গায় গেলে আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন জ্যোতিষকে বসিয়ে রাখা হচ্ছে। এটা হচ্ছে একটা দিক। হ্যাঁ, এক মিনিট, আমি আপনার আমার কথাটা আমি শেষ করে নিই। ঠিক আছে, বলুন। আমার কথাটা আমি শেষ করে নিই। হ্যাঁ, বলুন, তারপর বলবেন। হ্যাঁ, এখন হচ্ছে এখানে এই যে গ্রহরত্নের যে বিরাট বাজার, সেই বাজার একটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা দিক। আর অন্য আরেকটা দিক আছে, এই যে চারদিকে কর্মসংকোচন, শিক্ষা, মানুষের শিক্ষার ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যে প্রচুর পয়সা খরচ করতে হচ্ছে, অনেকেই সেটা গ্রহণ করতে পারছে না। হ্যাঁ, তারপর চিকিৎসার ক্ষেত্রেও একই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। সরকারি রাষ্ট্রীয় যে বিভিন্ন পলিসি, সেই পলিসিতেই কিন্তু সবাই যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা নেই, এবং দিনকে দিন সেটা সংকুচিত হচ্ছে। এবং সেটা কেন হচ্ছে, সেটাকে ঢেকে রাখার জন্য মানুষ যেন ওই আকাশের গ্রহ নক্ষত্রের দিকেই চেয়ে থাকে, বাস্তবে কেন হচ্ছে সেদিকে যেন মানুষ তাকাতে না পারে, সেজন্যই এই সরকারি প্রোৎসাহনে জ্যোতিষশাস্ত্রকে টিকিয়ে রাখা হচ্ছে। এটা ঠিক আছে, আমি আপনার কাছে আসছি। আমি রঞ্জিত বাবু, আপনি বলুন। রঞ্জিত বাবু, আপনি কি বলবেন? এটা কি সরকারি পৃষ্ঠপোষকতায় জ্যোতিষী চলছে? না। তার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আমাদের ফোন লাইন খুলে দেওয়া হচ্ছে, আপনাদের মতামত আপনারা জানাতে পারেন আমাদেরকে, এবং জ্যোতিষীকেও আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের ব্যাপারে। একটু আমি সময় চাইছি, 1 মিনিট। আমি আসছি আপনার কাছে, আমি জ্যোতিষীর উত্তরটা জেনে নিচ্ছি। ঠিক সরকারি না। বীরেন বাবু, আপনিও উত্তরটা দেবেন। একটু আগে একজন বক্তা বললেন যে এই যে বুজরুকি বা বিজ্ঞানের ব নেই,
তার মানে লজিক নেই। বুঝতে গেলে জ্যোতিষের মধ্যে কোনো ধরনের লজিক নেই। তবে যেটা লজিক থাকবে না সেটা বুজরুকি বা যেটাই বুঝেন আর কি। তাহলে তো এখানে তো এমনও বোঝা যায় জ্যোতিষটা হচ্ছে গ্রহ নক্ষত্র আর ঐশ্বরিক কৃপা দুইটাকে মিলিয়ে করা হয়। রইল বা কি গ্রহরত্ন, গ্রহরত্নতে কিন্তু আজকাল কিন্তু জ্যোতিষী গ্রহরত্ন রেফার করে না, যা দেবে সব ঐশ্বরিক কর্মই দেবে, সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এবার যদি বৈজ্ঞানিক লজিক্যালি যদি আমরা সব কিছুই বুঝতে যাই তাহলে তো আমরা চোখে তো ভগবানকেও দেখতে পাই না, তাহলে ভগবানও তো বুঝলো কি, আমাদের ভিতরে থাকা আত্মাটাও তো বুঝলো কি। আরে সবকিছুতেই কি বলুন, সেটা বলুন। আপনারা যে বলছেন আরে যে আমি একটা কথা বলছি। লজিক বলেন, আপনার চোখে দেখা বলুন। আরে ঠিক আছে, তাহলে তো রঞ্জিত বাবু। দুনিয়ায় অবিশ্বাস বলে কিছু থাকবে না। না ঠিক আছে, আমাদের একজন দর্শক ফোন করেছেন, আমরা উনি কি বলতে চাইছেন আমরা শুনে নেই আগে। আমরা আসছি, আপনাদের কাছে আবার আসবো। একটা সায়েন্স, রঞ্জিত বাবু আপনার কাছে আসবো আমরা। একজন দর্শক ফোন করেছেন, আমরা ওনার বক্তব্যটা শুনে নিই, উনি কি বলতে চাইছেন। রঞ্জিত বাবু এক মিনিট, রঞ্জিত বাবু এক মিনিট, আমি একজন দর্শকের ফোনটা নিচ্ছি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি মাকুম থেকে, তিনসুকিয়া জেলার মাকুম থেকে কাজল চৌধুরী। হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? এত সময় ধরে আপনার টক শো শুনছি। হ্যাঁ বলুন। টক শোর উপর আপনার এই জ্যোতিষ শাস্ত্রকে একদম পুরা নিষ্ক্রিয় বলে কিছু বক্তা বলতে চাইছেন। হ্যাঁ, কিন্তু এই নিষ্ক্রিয়তাটা তো আমার মানে মতামতে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা নাই এই ক্ষেত্রে। আপনি বলতে চাইছেন যে জ্যোতিষ বাতিল শাস্ত্র নয় বা নিষ্ক্রিয় নয়, সেটাই তো? নিষ্ক্রিয় নয়। তার মানে এই যে 2 দিন আগে বিহারে যেটা হয়েছিল, আপনার বিহারের মন্ত্রিসভা গঠন হয়েছিল, এটার মধ্যেও কিন্তু আপনার এই জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে করা হয়েছিল। ঠিক আছে, জ্যোতিষের সঙ্গে রাজনীতিও জড়িয়ে আছে তার মানে? না, জ্যোতিষের সাথে রাজনীতি, তাছাড়া জ্যোতিষ শাস্ত্রের মধ্যে পঞ্জিকাটাও জড়িয়ে আছে। তো পঞ্জিকার যেটা গ্রহ নক্ষত্র বা যেগুলো অঙ্কটাও কিন্তু একটু সমাজের মধ্যে প্রচলিত আছে। ধন্যবাদ আপনাকে, আমি একটা কথা ধন্যবাদ আপনাকে। একদম আমার একটা অভিজ্ঞতা এখানে বলার আছে। উনি যখন বলল যে বিহারের ইলেকশনের রেজাল্টটা দিয়ে উনি যখন বললেন সেটা যদি এটাও ঠিক হয় তাহলে ওই জিনিসটা আমরা বলাটা উচিত হবে যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যখন নাকি টি20 ফাইনালটা ছিল, আমরা অনেকগুলো নিউজ স্টুডিওতে দেখেছিলাম, ওখানে অনেকগুলো সম্মানিত জ্যোতিষীরা ছিলেন, ওনারা বলেছেন আজকের ম্যাচটা অনেক মানে হাই স্কোরিং ম্যাচ হবে, অনেক কষ্ট হবে, কিন্তু ফাইনালে গিয়ে ইন্ডিয়া জিতবেন। কিন্তু ইট ওয়াজ ওয়ান অফ দ্য লোয়েস্ট স্কোরিং ম্যাচ, 123 অল আউট ছিল আর ইন্ডিয়া ম্যাচটা হেরে গেল। তখন কি বলবেন? তো এরকম রেফারেন্সটা না, এটাই আমি যে আগে বললাম যে একটা বার্নাম এফেক্ট বলা হয়, না ওখান থেকে একটা কথা। তার মানে এখানে এই কথাটা আসছে যে জ্যোতিষী যেটা বলছিলেন যে ইন্ডিয়া জিতবে, ওটা জিতেনি, অনেক রানের ব্যবধানে ইন্ডিয়া হেরে গেছে, তাই তো? দুটো ছিল এখানে, ওখানে ছিল একটা হাই স্কোরিং ম্যাচের কথা বলা হয়েছিল আর ইন্ডিয়া জিতবে বলে বলা হয়েছিল। আচ্ছা, আমি ইন্ডিয়া জিতার কথা ফাইনালটাই ধরে নিলাম। তাহলে এরকমও তো হয় যে আমরা একজন ডাক্তারের কাছে গেলাম, পুরো ফুল বডি চেকআপ করিয়ে দিলাম, তারপরে দেখা গেল কি রোগটা ধরাই পড়লো না। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। হ্যালো, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যাঁ, আমি ভাটিয়াগড় থেকে বলছিলাম, ফেরবার রায়। কি বলতে চাইছেন বলুন। হ্যাঁ, জ্যোতিষী যিনি আছেন ওনার কাছে আমার প্রশ্ন যে একটু আগে একজন জ্যোতিষী বললেন যে এটা সাইন্টিফিক, জ্যোতিষ অ্যাস্ট্রোলজি সাইন্স। তো বিজ্ঞান বলছে রাহু এবং কেতু নামে কোনো গ্রহ নেই এবং নেপচুন, প্লুটো, ইউরেনাস এই গ্রহগুলো আছে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই 3টে গ্রহের কোনো উল্লেখ নেই, কিন্তু রাহু কেতু যে গ্রহগুলো নেই সেগুলোর উপর দাঁড়িয়ে আছে। এটা কি করে অ্যাস্ট্রোলজি হয় যেটা বিজ্ঞানে নেই? রাহু কেতু নামে কোনো গ্রহ বলেছেন যা তারপর মেজারেবল নয়। বীরেন বাবু কি বলবেন আপনি? জ্যোতিষের মধ্যে আদিত্যাদি 9টা গ্রহ থাকে, তার বাইরে প্ল্যানেট, রাহু কেতু নামে কোনো গ্রহ আছে কিনা সেই প্রশ্ন। এটা কিন্তু রাহু নক্ষত্র কোনো রাহু আর কেতু কিন্তু কোনো গ্রহ নয়, এটা কিন্তু শ্যাডোই একটা প্ল্যানেট, এটা হচ্ছে একটা শ্যাডোই প্ল্যানেট, এটা ছায়া একটা গ্রহ। না কিন্তু আদতে ছায়া গ্রহ বলুন যাই বলুন, তার কি অস্তিত্ব আছে? একদম আছে। মানব জীবনে রাহু আর কেতুর কমপ্লিট ইমপ্যাক্ট পড়ে।
রাহুকেতুকে আপনি প্রমাণ করতে পারবেন, দূরবীন দিয়ে দেখতে পারবেন, বীরেন জ্যামিতি বাবু, দিয়ে বীরেন মাপতে বাবু, পারবেন। আপনি কি বলবেন? প্রমাণের কথাটা মানব এই জীবনে অকাল্টিজম প্রভাব আপনি আছে, একটা জায়গায় ভুল করছেন, আপনি বলুন একটা কিভাবে জায়গায় আপনি প্রভাবটা ভুল আছে। করছেন, একটা জায়গায় ভুল না, না। করছেন, যে যেটাকে ল্যাবে প্রমাণ করা যায় না তার নাম হচ্ছে অকাল্টিজম। আর অকাল্টিজমের মধ্যে এই পূজা পার্বণ জ্যোতিষ যা আসে সব কিছু এটার মধ্যে আসে। তাহলে এবার আপনি যে বললেন প্রমাণ করতে, এটা জ্যোতিষের কোনোদিনও ল্যাব টেস্ট কোনোদিনও হয় না। জ্যোতিষ কেন কোনো অকাল্টিজমেরই হয় না, তার জন্য কি অকাল্টিজমের অস্তিত্বই নেই? বলতে পারবেন? এটা বিশ্বাস, এজন্যই এটা বিশ্বাস, বিজ্ঞান নয়। এটা বিশ্বাস ভ্রান্ত তখন মানুষ বিশ্বাস। করে, বিশ্বাস তখন মানুষ করে যখন কিছু পায়। আজকে জ্যোতিষশাস্ত্র টিকতো না যদি মানুষ কিছু না পেত, না না, মানুষ যদি না কিছু- পেত। আরে, আজকে আমরা অনেক নগণ্য। একটু না, না, আগে যে আমার আরে, এই যে আমি মানুষ আসছি তো আপনাদের অবশ্যই কাছে একটা আবার। পয়সা নিয়ে এটাই আমাদের যেমন সঙ্গে আরো বলে, একজন আপনি দর্শক head যুক্ত বা হয়েছেন, tail আমরা বলে শুনে নেই দিলেন, তার লেগে বক্তব্য। গেল। করবেন, চারটা মিলে তার যাবে। মানে Head এটা toss কি করুন, ঠিক? head আর tail এর মধ্যে জ্যোতিষ একটা শাস্ত্রকে করবেই আপনি আপনার। ডিফেন্ড করার জন্য আপনার জ্যোতিষশাস্ত্র হিন্দু তোকাবাজি ধর্ম বা অন্য নয়। কোনো ধর্মকে নিয়ে আসলেন, ঠিক আছে। আপনাদের নিজেদের মানে যে আমরা আসছি জ্যোতিষশাস্ত্রকে আবার। ডিফেন্ড করার জন্য নিজের না, না, লজিক আমরা নেই। আসছি, যেটা আমরা বলছি, আসছি, ধর্মকে একটা নিয়ে কল আসছি। নিয়ে আমি নিচ্ছি এই ধর্মকে মুহূর্তে। আনিনি, আমি একটা কল নিয়ে আমি নিচ্ছি। আমি অকাল্টিজমকে এনেছি, আমি ধর্মকে আনিনি। শাস্ত্রকে আপনি ভুল করেছেন। রেফারেন্স করার জন্য আপনি আজকে আমি বুঝতে ভুল নিরামিষ করেছেন। খাই, আমি নিরামিষ সেটা খাওয়া নিয়ে বা বুঝিয়ে হ্যালো। ডাউন বললেই নিয়ে হয়ে যাবে। হ্যালো, কে বৃহস্পতি- বলছিলেন? বৃহস্পতি 11 হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছিলেন আপনি, কি নাম আপনার? আমার নাম সাগর, আমি বলছি ত্রিপুরা জিরানিয়া থেকে। হ্যাঁ বলুন। আমার একটা কয়েকটা একদম সিম্পল প্রশ্ন ছিল। আমি একজন বিটেক পাস আউট, ঠিক আছে, আর আমার মতো অনেক বিটেক পাস আউট রয়েছে আমাদের এই ভারতবর্ষে। আর আজকাল দেখা যাচ্ছে যে ইভেন যারা আইআইটি থেকে পাস আউট হয়েছে তারাও বেকারত্বের একদম চরম সীমায় রয়েছে। তাহলে মোটামুটি সব ইঞ্জিনিয়ারদের কি ভাগ্য একই রকম? এটা আমার Exactly. একটা প্রশ্ন। তারপরে আমার আরেকটা প্রশ্ন আছে, আমাদের যে কুষ্টি আছে এর ঠিক মাঝখানে আমাদের নিজের নাম থাকে। সূর্য এবং অন্যান্য গ্রহ আমাদের চারিদিকে ঘুরে, আর আদত সত্যিতেও দেখা যায় যে সূর্য থাকে মাঝখানে, বাকি গ্রহগুলি এর চারিদিকে ঘুরে। এই অন্তরটা কেন রয়েছে? কেন বাস্তবের ঠিক আছে, সাথে জ্যোতিষ বুঝতে পেরেছি শাস্ত্রের আপনার এই প্রশ্ন। অমিলটা রয়েছে? বীরেন বাবু, বীরেন বাবু কি আছেন লাইনে? তারপর একটা বীরেন ওনার বাবু, সঙ্গে বীরেন বাবু, আমি আপনি আমার- ওনার প্রশ্নের উত্তরটা দিন। অনেকে দর্শক বন্ধুর বলেন সাথে রাহু একটু জোরে দিতে চাইছি। একটু আগে জন্মের বললেন, সময় আপনিও যে গ্রহ নক্ষত্রের তো অনেক কথা আলোর বললেন যে কথা সবাই বলা কাছে, হয়েছে, তাহলে সেই গ্রহ নক্ষত্র খারাপ আছে, কয়েক চাকরি আলোক পাচ্ছে না। বর্ষ আগে আপনার হয়তো মরে কলেজে গেছে। যতজন আপনার তাহলে ইয়ারে আমার পাস ভাগ্য করেছে কি কয়েক আলোক 100% বর্ষ কি আগে লেখা তাদের হয়েছে? প্লেসমেন্ট হয়নি? এটা আপনি বলতে পারবেন? বা আপনার কলেজে যতজন ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বিটেক পাস করেছে, কারোর কি চাকরি হয়নি? এটা হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে না, আপনার না। কলেজ নির্বাচন ভুল ছিল। না না, কিছু লোকের হবে, কিছু হবে না। তাহলে তো ওই হেড আর টেলের মতো। আপনি একটা যখন করবে, একটা ইঞ্জিনিয়ারিং করবে পড়তে না। গিয়েছিলেন, অ্যাডমিশন নিয়েছিলেন, তখন কি জ্যোতিষীর পরামর্শ নিয়ে গিয়েছিলেন? যাননি। তাহলে যখন চাকরি পাচ্ছেন না, সেই দায়টা কেন জ্যোতিষীর উপর দিচ্ছেন? না, না, আমাদের তার সঙ্গে কারণ হচ্ছে আমাদের জ্যোতিষ সঙ্গে predict আরো করতে একজন পারছে দর্শক না। যুক্ত হতে চাইছেন ফোন তার লাইনে কারণ হচ্ছে আগরতলা জ্যোতিষ থেকে। predict করতে হ্যালো, পারছে না। হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে Predict বলছি। করতে হ্যাঁ পারছে বলুন, না, কি এটা বলতে, কে আপনাদের- বলছিলেন আপনি? আমি আগরতলা থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম অজয়। আচ্ছা, কি বলতে অজয় চাইছেন ভট্টাচার্য। আপনি? হ্যাঁ, আমি বলতে চাইছি যে আপনাদের টকশোটা দেখছিলাম এবং এই বিষয়ে আলোচনা করার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাদের চ্যানেল কর্তৃপক্ষকে। এখানে একটা বিষয় বলার যেটা আছে যে কোনো বিষয়ে যদি আমি আধুনিক ল্যাপটপ নিয়ে বসে যাই তাহলেই সেটা বিজ্ঞান হয়ে যায় না। যেভাবে এখানে জ্যোতিষীরা বলছেন যে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান এবং সেটা আধুনিক গণনা পদ্ধতি অনুসরণ করে, তো গণনা করলেই আর কোনো একটা ল্যাপটপ নিয়ে বসে গেলেই সেটা বিজ্ঞান হয় না। কি বলবেন? বিজ্ঞান হলে তার কার্য কারণ পদ্ধতি কি, সেটা সম্পর্কটা কি, সেটাকে প্রতিষ্ঠা করতে হয়। আর দ্বিতীয় বিষয়, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রঞ্জিত বাবু, কি বলবেন এ ব্যাপারে? ব্যক্তিগত জীবনের ভাগ্য কিভাবে সম্পর্কিত সেটা এখানে বলুন, আমি তাহলে বলছি, মেনে নেব। আমার বক্তব্য হচ্ছে এটাই যে যেরকম আপনি বললেন ল্যাপটপ নিয়ে বসলে, ল্যাপটপটা দেখানোর কোনো একটা জিনিস না, এটা আমাদের এটা একটা টুল, এটা টুল যেটাকে আমরা ইউজ করি, ঠিক আছে? তো এবার কথাটা হচ্ছে কি যে এই যে এইমাত্র যে বিটেক বা উনি যে বললেন কথাটা, দেখুন সবার ভাগ্যে কিছু না কিছু নির্ধারণ করা থাকে। দেখা যাচ্ছে যে আপনার পাশের বাড়ির ছেলেটা যেটা নাকি প্লেন একটা ডিগ্রি নিয়ে ও চাকরি হয়ে গেছে, তার পাশের বাড়িটা তার থেকেও বেশি পড়াশোনা করে চাকরিটা হলো না, এখন পর্যন্ত বেকার। তার পেছনে কারণটা কি?
আরো একজন এবার দর্শক এটার এসেছেন, মধ্যে কি ফোন বৈজ্ঞানিক লাইনে কোনো আছেন। যুক্তি একই আমরা সঙ্গে শুনে যারা নিই তার কোনো প্রশ্নটা, দুর্ঘটনায় কি একই বলতে সঙ্গে চাইছেন? মারা হ্যালো যায়, তাদের সবার ভাগ্য কি এক? হ্যালো, ভাগ্য কি এক হয়েছে? সবার আবার ভাগ্য বলুন, একই আবার সঙ্গে বলুন, একই আবার রকম বলুন। লেখা এক হয়েছিল? মিনিট, আবার লামডিং বলুন, থেকে আবার একজন বলছেন, আমরা শুনে নিই উনি কি প্রশ্ন করতে চাইছেন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমার মেয়ে ঋতু, ও 1998 এর 14 সেপ্টেম্বর জন্ম। ওর বিয়ে কবে হবে একটু জানতে চাই। আচ্ছা, আপনি ওর বিয়ের ব্যাপারটা দেখে নিন মেয়ের। না, আপনি নিশ্চয়ই বিয়ের ব্যাপার কবে হবে বা কি আপনি জানতে পারবেন, তার জন্য আপনি আপনার বাড়ির কাছাকাছি নিকটবর্তী কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন, উনি দশা দেখে আপনাকে বলে দেবে। এইটা তো দশার ওপর ডিপেন্ড করে, ফলে আপনি স্থানীয় কারোর সঙ্গে দেখা করুন। না, রঞ্জিত বাবু অবশ্যই আপনি আপনার সদুত্তর রঞ্জিত বাবু পাবেন। দেখছেন, রঞ্জিত বাবু ডেটটা আরেকবার বলবেন। হ্যাঁ, 1998 14 সেপ্টেম্বর। 1998 14 সেপ্টেম্বর। বার্থ প্লেস কোথায়? লামডিং। লামডিং। হ্যাঁ, টাইম? দুপুর 3:20। 3:20। হ্যাঁ, আমরা আলোচনাটা জারি রাখতে চাই। আপনি বীরেন বাবু, আপনি কি বলবেন? এই যে সব আপনাকে এখন আমরা দেখছি ফোন আসছে, তার বিশ্বাসটা একেবারে চলে যায়নি জ্যোতিষের উপরে। যারা যুক্তিবাদী আছেন তারা কি বলবেন এ ব্যাপারে? দেখুন, প্রোগ্রামটা তো এর জন্যই, প্রোগ্রামটা আজকের এর জন্যই তো ছিল। এখন দেখুন, বাঙালি আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, তারপর আমরা অমৃত সেনকেও দেখেছি বা অভিজিৎ ব্যানার্জিকেও দেখেছি। হ্যাঁ, এখন আর বাঙালি কি হচ্ছে, কিরকম হচ্ছে, এটা আমাদের সবার সামনে। হ্যাঁ, এখন আমি বলবো অমৃত সেন হোক বা অভিজিৎ ব্যানার্জি, ওনারা হ্যাঁ প্রবাসী বাঙালি, যদিও একটা চিন্তাধারা ওটা, একটা চিন্তাধারা এটা। এখন বাঙালিকে ডিসাইড করতে হবে বাঙালি কোন চিন্তাধারাতে যাবেন। দাদা বলেছেন যে ল্যাপটপটা একটা টুল, এই টুল হিসাবে ওনারা ব্যবহার করেন। দ্যাট মিনস কি ল্যাপটপটা একটা সায়েন্টিফিক একটা টুল, সায়েন্সকে বেস করেই সবকিছু করতে হবে, এটাই হলো একমাত্র ট্রুথ। এটাকে অ্যাভয়েড করে যখন যাবেন তখন কিন্তু পসিবল হবে না। এটাকে নিয়ে আপনারা যত আপনাদের সামনে রাখতে চাই, দেখেন ইললজিক্যাল ফ্যাক্টস যদি আমরা জোরে জোরে বলি বা 100টা যদি ইললজিক্যাল ফ্যাক্টস যদি সামনে রাখি, প্রেসার দিয়ে বলি, ওটা কিন্তু লজিক্যাল হয়ে পড়ে না। এখন আমি যদি আমার খাওয়াতে বা আমার পরনে যদি বৃহস্পতি, যেটা 11 টাইমস বিগার দেন আর্থ, ওটার আমরা মানে ডাইরেকশন চেঞ্জ করতে পারি বা ওটার প্রকোপ এগুলা যদি করতে পারি, তা ইট ইজ নাথিং বাট সাম ইললজিক্যাল। ঠিক আছে, বলুন বলুন রঞ্জিত বাবু। আমি একটা রঞ্জিত বাবু, লামডিং এর যে আমাদের দর্শক, ওনার ইয়েটার কি আপনি বেরোলো? হ্যাঁ, আপনার মেয়ের যেটা নাকি আগামী 2026-এ। হ্যালো, না ঠিক আছে, ওনার লাইনটা কেটে গেছে, আপনি বলুন, উনি নিশ্চয়ই দেখছেন। 2026-এ সম্বন্ধ আসবে, 26-এর শেষের দিকে ফাইনাল হয়ে যেতে পারে। 2026-এর লাস্টের দিকে, ডিসেম্বর লাস্টের দিকে, 2026-এর শেষের দিকে বিয়ে পাকা হবে। যোগ চলছে বিয়ে। এবার আমি একটা ছোট্ট কথা বলতে চাই, 30 সেকেন্ড নেব। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে আমি ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের একজন বিজ্ঞান কর্মী। ত্রিপুরার গ্রাম পাহাড়ে আমাদের কাজ। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে দেখেছি যে ত্রিপুরার যে এই যে একটা কথা এলো যে এখন ব্যাপক মানুষ বিশ্বাস করছে, যাচ্ছে, এখন আরো কেন যাচ্ছে, এই কথার প্রসঙ্গেই বলছি। আমরা আমাদের সংগঠনের কাজে আমরা এটা দেখেছি যে স্বাস্থ্যের অবস্থা, শিক্ষার অবস্থা, রোজি রোজগারের অবস্থা যেখানে তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে ত্রিপুরা রাজ্যের একটি সরকারি আমাদের আরো একটা ফোন এসেছে কলকাতা থেকে, সেই জায়গাতে চিকিৎসা করানোর সামর্থ্য। পার্থবাবু, আমি আপনার কাছে যাচ্ছি একটু পরে। আমাদের আরো একটা ফোন এসেছে কলকাতা থেকে। হ্যালো, যে কথাটা প্লেসিবো এফেক্ট বলছে, সান্ত্বনা চাইছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন আপনি? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছিলাম, সৌমি রায়। হ্যাঁ বলুন, কি আপনার প্রশ্নটা? আমার মেয়ের জন্ম তারিখটা একটু বলতে চাইছিলাম, মানে ওর গতি প্রকৃতি কিরকম হবে। হ্যাঁ বলুন, কি নাম কি? 2019 25শে নভেম্বর। 25শে নভেম্বর? হ্যাঁ, সকাল 11:30। সকাল 11:30। হ্যাঁ হ্যাঁ, মেয়ের নাম তপস্বিতা। পার্থবাবু, আপনি যা বলছিলেন বলতে থাকুন। হ্যাঁ, এটাই আমরা বলছি যে
ব্যক্তিগত অভিজ্ঞতা, সাংগঠনিক অভিজ্ঞতা থেকে এটা দেখেছি, মানুষের যখন কোথাও যাওয়ার সুবিধা নেই, ন্যূনতম স্বাস্থ্যের সুবিধাটুকু যখন সে অ্যাভেল করতে পারে না, তখন সে কি খোঁজে? সান্ত্বনা খোঁজে, বা কোনোভাবে বেঁচে থাকা, কোনোভাবে একটি আশা, সেটা মানুষ খুঁজে বেড়ায়। জ্যোতিষ সেই জায়গাতে ধরছে, মানুষ যাচ্ছে, এর বেশিরভাগ মানুষ যাচ্ছে এর কারণ সমাজে অনিশ্চয়তা বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, রুজি রোজগারের অবস্থা খারাপ হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, এটা আমাদের মানতে হবে। যে সমস্ত জায়গায় এগুলির বেটারমেন্ট হয়েছে, সেখানে একটা জায়গায় আপনি দেখান যেখানে জ্যোতিষ খুব ফ্লারিশ করেছে। সবগুলি কেন আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে কেন আমেরিকায় নেই, কেন জার্মানিতে নেই, এরকম ভাবে ফ্লারিশ করছে না? কেন আগরতলার রাস্তায় রাস্তায় জ্যোতিষের দোকান খুলছে? বীরেন বাবু, এই প্রশ্নটা উত্তর দিন। বীরেন বাবু, আপনি বলছেন যে বিদেশে কেন জ্যোতিষ শাস্ত্র নেই, তাই তো? ঠিক আছে, যে বিদেশ বলতে বলছি যেখানে মানুষের জীবনের নিশ্চয়তা অনেক বেশি, সেখানে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা নেই কেন? আপনারা বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান মঞ্চ ইত্যাদি বলেন, তো আপনাদের কাছে আমি একবার জানতে চাই, দুটো জিনিস আমাকে বলুন। সেটা হচ্ছে যে বিজ্ঞান বলতে আপনারা কি বোঝেন, আর 2 নম্বর হচ্ছে জ্যোতিষ যে ফালতু বা বেকার আপনারা যে সমস্ত কথা বলছেন না, বুজরুকি, এইটা আপনারা কোন ল্যাবরেটরিতে প্রমাণ করলেন? স্বামী বিবেকানন্দের রেফারেন্স দিচ্ছেন, এই রেফারেন্স পয়েন্ট ছাড়া জ্যোতিষকে খারিজ করা। আমরা উত্তর শুনে নেব, পার্থসারথী বাবুর কাছ থেকে উত্তরটা শুনে নেব। তার আগে আরেকজন দর্শক রয়েছেন আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যালো, কোথা থেকে বলছিলেন আপনি? কে বলছিলেন? আমি আগরতলা থেকে বলছিলাম, শুভম বলছিলাম। হ্যাঁ, বলছিলাম যে এখানে আপনাদের যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা কথা বলছেন, যারা জ্যোতিষী আছেন, ওনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে জ্যোতিষ কিভাবে বিজ্ঞান হলো, এটা যদি ওনারা একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ বলুন বীরেন বাবু। জ্যোতিষ কিভাবে বিজ্ঞান হলো, হ্যাঁ সরি, প্রশ্নটা বুঝতে পারলাম না, সেটা যদি ওনারা একটু বুঝিয়ে বলেন। জ্যোতিষ কিভাবে বিজ্ঞান হলো সেটা বুঝিয়ে বলছেন উনি। হ্যাঁ, কারণ ওনাদের বক্তব্যের মধ্যে বিজ্ঞান বলতে কি বোঝেন, ওনারাই বলছেন। বিজ্ঞান বলতে কি বোঝেন, সেই প্রশ্নের উত্তরটা যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন, তাহলেই জ্যোতিষ কিভাবে বিজ্ঞান হলো তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, আপনি দেবেন না আমি দেব। কলকাতার যে দর্শক ছিলেন তার প্রশ্নের উত্তর দিচ্ছেন রঞ্জিত বাবু। মেয়েটার পড়াশোনা কিন্তু খুব উচ্চশিক্ষা আছে, প্লাস সরকারি চাকরির যোগ আছে, বাকি সব কিছু ঠিক আছে। মঙ্গলের একটু প্রবলেম আছে, ওটা মঙ্গলের প্রবলেমটা আপনার লোকাল কোনো জ্যোতিষীকে দেখিয়ে ওখানে সেটাকে সারিয়ে নেবেন। বাদবাকি কিন্তু মেয়েটা খুবই ভালো হবে, তার কুষ্টিতে কিন্তু এমন কোনো খারাপ যোগ নেই। হ্যাঁ, এবার বীরেন বাবু আপনি যেটা বলছিলেন, উনি বললেন তো যে বিজ্ঞান, জ্যোতিষ কিভাবে বিজ্ঞান হলো সেটা বোঝান। আপনি নিজে ভাবুন যে বিজ্ঞান বলতে আপনি কি বোঝেন, সেই উত্তরটা যেদিন আপনি নিজে থেকে পেয়ে যাবেন সেদিনই বুঝতে পারবেন জ্যোতিষ বলতে, জ্যোতিষটা বিজ্ঞান না বিজ্ঞান নয়। বিজ্ঞান বলতে আপনারা ঠিক কি বোঝেন, ল্যাবরেটরিতে আবদ্ধ একটা জায়গা, নাকি সার্বিক যুক্তি এবং তার ফলাফল, এইটা বোঝেন? না না, এইটার যদি সঠিক আপনি সিদ্ধান্তে উপনীত হন, বুঝতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন জ্যোতিষ বিজ্ঞান না বুজরুক। আমি দিতে রাজি আছি। স্বামী বিবেকানন্দের রেফারেন্স প্রথম থেকে দিয়েছেন আপনারা সকলে, বিবেকানন্দের রেফারেন্স বাদ দিয়ে আর কি যুক্তি আছে সেটা বলুন, সেটা বিজ্ঞান হলো এটাই যে বিজ্ঞানটা আমাদেরকে জানায় যে যতগুলো প্ল্যানেট আছে, প্ল্যানেটগুলো মাধ্যাকর্ষণ শক্তির জন্য সানের চারদিকে ঘুরছে। আর জ্যোতিষ শাস্ত্রতে বলা হচ্ছে আমাদের কি খাবো, কি পিন্ধন, কিছু আংটি, এগুলো নিয়ে টোটালি ভুল। আপনাদের মাথায় এটা তো বিজ্ঞান আর আর আমি স্টার্টিং এ আরেকটা কথা বলেছি, আপনাদের তার মানে জ্ঞানের আমি ওর বিজ্ঞান বলতে কি বুঝি, দাদা ভুল বলবেন না, লেবুটা যে বিক্রি করছিল, ছোট একটা লেবু থেকে পুরো যে রস বের করেছিল, আমি ওকে কিন্তু খারাপ বলছি না, ওর ওটা বিজনেস ট্যাকেল করার একটা ওর একটা কোয়ালিটি ও করছে, ও বিক্রি করছে। তো ওই লেবু বিক্রি করার ছেলেটা কিন্তু খুব ভালো ট্যালেন্টেড, আমি বলবো ওকে আমি খারাপ বলছি না, এটা ভুল হবে। সবাই নিজের নিজের জ্যোতিষ আপনাকে কে বলেছে জ্যোতিষ মাধ্যাকর্ষণ শক্তিকে খারিজ করে দিয়েছে? সায়েন্স এগুলো সবকিছুর থেকে অনেক উপরে, ওটাই হলো একদম। আপনি সায়েন্স বলতে কি বোঝেন সেইটা জানতে চাইছি। আমি বললাম অলরেডি আপনাকে। আমাদের ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের সময় শেষ হয়ে আসছে। আবার জ্যোতিষ বিজ্ঞান না বুজরুকি সেটা নিয়ে বাঙালির টানাপোড়েন চলতেই থাকবে। যারা উপস্থিত ছিলেন এখানে তাদের সবাইকে ধন্যবাদ। আগামী শনিবার আবার এই সময় আপনাদের সঙ্গে দেখা হবে ৮টার আড্ডায়। ধন্যবাদ।